ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব বাজেভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। মাথাটা ফেটে এত রক্ত বের হয়েছে না। আমি যখন ওর হাতটা ধরলাম, আমার গায়েও রক্ত লাগলো। ওর ভেতর জান তখনও ছিল। খুব তড়পাচ্ছিল, মাফ চাচ্ছিল। মনে বুক বরাবর দুটো বুলেট ছুঁড়েছে। আরও ছুটতো, শরৎ আটকে ফেলেছে। আচ্ছা বলো তো, আমার কি ওকে মাফ করে দেওয়া উচিত? অনি, অনিন্দিতা বাখারা, কথা বলার মতো কত পরিস্থিতি যেন আর বাকি নেই। সে অমন করেই বুকের সঙ্গে মিশে রইল। একসময় হাত যুগল পেছনের শক্ত বন্ধন থেকে মুক্ত হয়। সঙ্গে সঙ্গে পায়ের পাতায় ভর দিয়ে দুহাতে ইজানের গলা জড়িয়ে ধরেও উন্মুক্ত কাঁধের কাজটাই মুখ গুজে বলে, আপনার কি ওর জন্য খারাপ লাগছে? জানি না, তবে শান্তি পাচ্ছি না। ও এমনটা না করলেও পারতো, তাই না? ওর টাকার প্রয়োজন হলে আমাকে বললেই পারতো। পাওয়ার লাগলে তাও চাইতে পারতো। বিশ্বাসঘাতকতা কেন করলো? এই জবাবটা বাকির খাতায় রেখে গেল। ইজান ঘন ঘন নিঃশ্বাস ফেলে। হাত দুটো আঁকড়ে ধরে অনিন্দিতার কোমর। জড়তাহীন স্পর্শে কেঁপে উঠে অনিন্দিতা। ইজান চাপা স্বরে বলে, তুমি কোনোদিনও আমাকে এমন পরিস্থিতিতে দাঁড় করিও না, অনি। অনিন্দিতা চোখ বুজে আওড়ায়। করব না। পর মুহূর্তে এসে অনুভব করে সে শূন্যে ভাসছে। ইজানকে তেমন করে নিয়েই বিছানায় ফেলল। গায়ের সমস্ত ভর ওপর ছেড়ে গলার কাছে মুখ নিল। ফিসফিস করল, অনি, একটু স্বস্তি চাই, শান্তি চাই, দেবে? হুম। হুম। অনিন্দিতা চমকানো কণ্ঠ। গলার কাছ থেকে পাতলা ওনাটা মুহূর্তে সরিয়ে ফেলা ইজান। সেখানটায় মুখ গুজতেই অনিন্দিতা কেঁপে ওঠে। এক হাতে ইজানের চুল চেপে ধরে বলে, কি করছেন? আরাম খুঁজছি। ইজান, হুম? আমার কেমন যেন লাগছে। লাগুক। মদ্যক স্বর। মধ্যরাতে তার এমন ব্যাকুল পাগলাটে আচরণ ভেতর ভেতর অনিন্দিতার কঠিন সত্তাকেও একসময় দমিয়ে ফেলল। অস্বস্তি ভুলে সে চুপচাপ সায় জানালো। রাত বাড়ল। মিনিট 10 স্থির রইল ইজান। মুখ গুজে রেখেই গলার তিলটার উপর কয়েকবার গাঢ় চুমো বসালো। এরপর মুখ তুলল। চোখের চাহনি অস্বাভাবিক, নেশাতুর। অনিন্দিতা ঘাবড়ালো। অজানা ভয়ে ভীত হয়ে আসে কায়া। ফাঁকা ঢোক গিলতে ইজান মাথা আর একটু তোলে। দৃষ্টিযুগল শুরু থেকেই ঠোঁটের দিকটায় ঘুরঘুর করছিল। এ আর নিজেকে আটকাতে পারল না। দম টেনে বলেই ফেলল, একটা চুমু দিই প্লিজ, একটা। অনিন্দিতা বিস্ময় চেপে কাঁদো কাঁদো মুখ বানালো। ইজানকে তার সুবিধার লাগছে না। হঠাৎ এসে মুখ এগিয়ে আনলো। সবেগে চেপে ধরল পাতলা অধৈর্যরা। সিক্ত করলো অনিন্দিতার অন্তর। অদ্ভুত অনুভূতিতে জর্জরিত করল মন। অনিন্দিতা কিছু করতে পারল না। না সায় জানালো, না বিরোধ। সে যেন প্রাণহীন, নিস্তেজ কোনো জীব। ইজান একসময় সরে এলো। ঝাপসা চোখে তাকিয়ে বলল, আই লাইক ইট, অনি। কি দাও লিপসে? পুরো শরীরে ভার মেয়েটার উপর। হাঁসফাঁস করে উঠল অনিন্দিতা। ক্রমেই রক্তিম হয়ে ওঠে দুই গাল। সরাতে চাইল বড়সড় দেহটাকে। উদাম শরীরটার দিকে চোখ পড়লে সে অসহায়ত্ব অনুভব করছে। ইজান টলল না। তার 6 ফিটের লম্বাটের দেহটা সরানোর শক্তি অনিন্দিতার নেই। তাই মেয়েটা একসময় হাল ছাড়ল। ইজান নির্নিমেষ চেয়ে তখনও দৃঢ় চাহনি, কোনো হেরফের নেই। ও হঠাৎ ফিসফিস করে উঠল। তোমায় আর একটু ভালোবাসতে চাই, অনি। অনিন্দিতার তনু গুটিয়ে আসে। বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, যেন কেউ বসে হাতুড়ি পেটাচ্ছে খুব জোরালো ভাবে। অনিন্দিতা নেত্রযুগল টলমল করে উঠল। মন চাইল ছুটে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সে যাবে কোথায়? ইজান যে তাকে আদ্যপান্ত নিজের আয়ত্ত করে নিয়েছে। ইজান আবার বলল, নীরবতাকে আমি কি সম্মতি হিসেবে ধরে দিব? বলেই সে থামল। সদ্বিত ফেরার মতো পরপর দুবার মাথা ঝাঁকালো। হাত বাড়িয়ে অনিন্দিতার এলোমেলো বাদামি চুলের গোছা কানের পেছনে গুজতে গুজতে ভারেক্কি গলায় প্রশ্ন করল। বয়স যেন কত তোমার? অনিন্দিতা কাঁপা কাঁপা স্বরে জবাব দিল। 19। এনাফ ফর হ্যান্ডলিং মি। বাক্যটা কর্ণগোচর হতে না হতেই ঠোঁট দুটো পুনরায় নিয়ন্ত্রণ হারায়। হিজান আবার হারিয়ে যায় পাতলা ওষ্ঠের ভাঁজে। সে আজ নিজের মধ্যে নেই। মাথায় কেবল অনিন্দিতা নামক মেয়েটা ঘুরছে। আর কিচ্ছুটি মস্তিষ্কে ধরা দিচ্ছে না আপাতত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইজানের স্পর্শ ক্রমশ নাজেহাল করে তুলল অনিন্দিতার ছোট্ট মনকে, শরীরকে। ভোরবেলা ইজান ঘুম ভেঙে গেল অজানা কারণবশত। ঘুমের রেশ কাটলেও সে স্বস্তির দম ফেলতে পারল না। বরঞ্চ মনে হলো কেউ ওর গলা টিপে ধরল খুব জোরালো হাতে। অনুতপ্ত বোধ ওর সর্বত্র ছেঁকে ধরল। গলার দিকটা আনমনে হাত গেল ইজানের, খুব জ্বলছে। চট করে অনিন্দিতার এক হাত তুলে তাকালো ও আঙুলের মাথায় লম্বা লম্বা নখগুলো দেখে হতাশ নিঃশ্বাস ছাড়ল। গলার কাছটায় তবে এজন্যই জ্বলছে।
কিন্তু অনিন্দিতার ফ্যাকাশে চোখ মুখ দেখে সেই জ্বালা আরও দ্বিগুণ পরিমাণে বাড়ল। সে গতরাতে করলোটাকে এত নিয়ন্ত্রণ হারা সে কেন হতে গেল? ইজান উঠে বসে, সঙ্গে সঙ্গে নজরে আসে শরীরের ওপর আরও আশ্রয়ের দাগ। তপ্ত নিঃশ্বাস ফেলা ব্যতীত ওর কিচ্ছুটি করার নেই এই মুহূর্তে। ও নিজেকে ধাতস্থ করলো, এরপর ঘাড় বাঁকিয়ে ঝুঁকলো মেয়েটার দিকে। খোলা এলোমেলো চুলগুলো সযত্নে গুছিয়ে দেওয়ার ক্ষণে আদর মাখা কণ্ঠে ডাকলো, অনিন্দিতা, ওয়েক আপ। মানে শাওয়ার নিতে হবে, ওঠো। অনিন্দিতার ঘুম ভাঙল না, তবে ঘুমের মধ্যেই সে গায়ের ওপরের কমফোর্টটা মুঠো করে চেপে ধরল। গলার কাছটা উঠিয়ে নিয়ে স্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। ইজান হকচাকালো, খুব করে ভরকালো। এক হাত চট করে ছুঁয়ে আসে মেয়েটার মসৃণ ললাট, গরম শরীর। ইজানের কপালে ভাঁজ পড়ে বুক ভরে নিঃশ্বাস টানে ঘন ঘন। এরপরে উঠে দাঁড়িয়ে মেয়েটাকে কমফোর্টার সহ কুলে তুলে নেয়। তাতেই জোরালো ঘুমের ভাব কেটে যায় অনিন্দিতার। ভরকে উঠে দুহাতে গলা পেঁচিয়ে ধরে, বোধহয় সে পুনরায় শূন্যে ভাসছে। কপালের উপর একটা শীতল চুম্বনও সে টের পায়। ইজান বাথরুমের দিকে এগোতে এগোতে বলে, সরি, খুব সকালে জাগিয়ে ফেলেছি না। শাওয়ার নিয়ে ঘুমিয়ে যেও, আমার একটু পর বাড়ি যেতে হবে। বাথরুমের দরজার কাছটা এসে অনিন্দিতাকে দাঁড় করালো। অনিন্দিতা কমফোর্টটা নিজের সঙ্গে চেপে রাখে, ঠোঁট চেপে কান্না আটকায়। গায়ে কি অসহ্য ব্যথা। ইজান বুঝে, মাথা নুয়ে অনুতপ্ত সুরে বলে, সরি, কাল রাতে এত ডিসপারেট হয়ে গেছিলাম না। সরি অনি, আই এম রিয়েলি সরি। আমি আসার সময় মেডিসিন নিয়ে আসবো, কেমন? ততক্ষণ একটু সহ্য করে নাও। শাওয়ার নিয়ে আসো, আমি কাপড় দিচ্ছি। অনিন্দিতা টলমাটল পায়ে বাথরুমে ঢুকে দরজা আটকায়। এ ভোরবেলা পানিও ঠান্ডা, তবে এখন আর সেসবের তোয়াক্কা করলো না। গায়ে লাগাতার পানি ঢেলেই গেল। শাওয়ার নেওয়া শেষে দরজা একটু ফাঁক করতেই দেখলো ইজান দাঁড়িয়ে আছে। কাতর চাহনিতে মেজের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হাতে অনিন্দিতার একটা থ্রি পিস আর তোয়ালে। অনিন্দিতা ভাঙা গলায় বলে, কাপড় দিন। ইজান দ্রুত হাতে কাপড় এগিয়ে দেয়। অনিন্দিতা বেরোতেই তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে ইজান কোনো মতে গোসল সেরে বেরিয়ে গায়ে আবার রক্তমাখা টি শার্টটাই জড়ালো। তার ওপরে পুনরায় শালটা পেঁচাতেই অনিন্দিতা বিছানায় বসা অবস্থায় প্রশ্ন করে, কোথায় যাবেন? বাড়ি যাব। এখানে তো শার্ট প্যান্ট কিচ্ছু নেই। পরের বার যদি কোথাও যাওয়ার পারমিশন দেই, তাহলে অবশ্যই আমার কাপড় সঙ্গে দিবে। অনিন্দিতা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ইজান যাওয়ার আগে আরেকবার দূরত্ব ঘুচালো। বড়ই দুঃখী গলায় বলল, রাগ করেছো? প্লিজ রাগ করো না। তোমায় ভালো না বেশি থাকা আমার পক্ষে অসম্ভব অনি। কালকের জন্য খুব খুব দুঃখিত। অনিন্দিতা মস্তক নত হয়। লজ্জায় হাঁসফাঁস করে উঠে সে। ইজান থুতনি চেপে মুখ উঁচায়, কপালে নাকে গালে অনবরত ঠোঁট ছিয়ায়। একসময় নামে বিবশ গলায় বলে, আমি কিন্তু আবার আসবো অনি। ঠোঁটের চুমুটা তোলা থাক। মুনিমকে জোর করে ধরে নিয়ে এসেছে শরৎ। ভার্সিটি জীবন থেকে হিমেল মুনিম একসঙ্গেই ছিল সর্বদা। কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা ভার্সিটির সব জায়গায় দাপিয়ে বেড়েছে। শরৎ ওদের চেয়ে খানিকটা বড় বলে দুজনে তাকে একটু সমীহ করে চলতো, কিন্তু তাদের মধ্যকার সম্পর্কটা ছিল অন্যরকম সুন্দর। মুনিম প্রথমে বিশ্বাসই করতে পারেনি হিমেলের উপর আনা অভিযোগগুলো, কিন্তু শরৎ আগে থেকে হিমেলের গতিবিধি লক্ষ্য করছিল। অসুস্থতার নাম করে লুকিয়ে থাকা, সবার অগোচরে নিবরাসের অফিসে যাওয়া, সবকিছুর প্রমাণ হাতে পেয়েছে গতকাল। কাল রাতে যখন সবাই মিলে ওকে ধরতে গেল, হঠকারিতায় হিমেল দিকবিদিক শূন্য হয়ে অ্যাক্সিডেন্ট করলো। তবে শরৎ এই অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট বলে মানে না। হিমেল যথেষ্ট দক্ষ ড্রাইভিংয়ে, তার দ্বারা এমনটা হওয়া অসম্ভবই বটে। সেসব চিন্তা একপাশে ঠেলে শরৎ মনিমের কাজ চেপে ধরল। কাল রাতেও শরতের সঙ্গেই ছিল, এক ফোঁটাও ঘুমায়নি। থম মেরে বসেছিল সারাটা রাত। নিজের কাজেও একদমই অনুতপ্ত নয়। তবে হিমেলের এই দশাটা ওদের কাম্য ছিল না। হিমেলের মা বাবা নেই, একজন বড় ভাই আছেন। ভাইয়ের সঙ্গে বনিবনা কম ছিল। একই বাড়িতে একপাশে বউ বাচ্চা নিয়ে নিজের মতো থাকেন। হিমেল থাকতো একা একা। খাওয়া দাওয়া সে বাইরেই করতো বেশিরভাগ সময়। আজ সেই ভাইও গলা ফাটিয়ে কান্না করছেন তার জন্য। মনিমের চোখ জ্বলে যাচ্ছে, কান্না তো তারও পাচ্ছে। ইজান এলো। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, হাত দুটো পেছনে মুষ্টিবদ্ধ, চোখের সাদা অংশটা কিঞ্চিত লাগ, চোখ মুখ অতিশয় শীতল, ভাবশূন্য। তাকে দেখেই কান্না গিলে ফেলল মনিম। লোক সমাগম কম এখানে। এলাকার গুটিকয়েক মানুষজন জড়ো হয়েছেন জানাজায়, এই যা। আর বাড়তি লোকজন নেই। মনিম জানাজা শেষে খেয়াল করলো তার বাম চোখ থেকে এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়েছে। পাশে দাঁড়ানো শরৎ তা খেয়াল করলো। চট করে চোখ মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অমন বিশ্বাসঘাতকের জন্য চোখের পানি ফেলাও পাপ মুনিম। ওর জন্য কান্না করলে ভাইয়ের সঙ্গে বেইমানি হবে। আজ সকালের দিকে খুশির বড় ভাই হাজির হলেন।
নিবরাস বাসায় ছিল না। খুশির সঙ্গে সঙ্গেই তাকে কল করলো। নিবরাস জানালো সে ঘন্টাখানেকের ভেতর আসছে। খুশি ভাইকে দেখে ফিচেল হাসলো। সেই হাসিটা মলিনতায় ঘেরা। খাবির তা স্পষ্টই বুঝতে পারলো। বুঝে বোনের হাত চেপে ধরলো। উদ্বিগ্নতা নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস? সেকেন্ড খানিকের মাথায় খুশি ঝরঝর করে কেঁদে ফেললো। ঝুম বর্ষায় যেমন অকস্মাৎ বৃষ্টি নামে, ঠিক তেমন করেই নোনা জলের বর্ষণ নামলো তার দুই কপল বেয়ে। খাবির বোনকে বুকের সঙ্গে মিশে স্থির বসে রইল, সময় দিল নিজেকে ধাতস্থ করার। খুশির কান্নার বেগ ক্রমেই বাড়ল। কান্নার দমকে তার ফ্যাকাশের চেহারা লাল আভায় ছেয়ে গেল। নাক টেনে টেনে সে ভাঙা কণ্ঠে বলল, ভাইয়া ভাইয়া, আমার বাচ্চাটা আর নেই ভাইয়া। খাবির ঠোঁট চেপে রইল। একই বাক্য খুশি পরপর অনেকবার আওড়ালো। সে থামলো না, খাবিরও তাকে থামালো না। কেবল চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। 15 মিনিট টানা এক নাগাড়ে কান্না করলো খুশি। এরপর নিজেই নিজেকে সান্ত্বনা দিল। সোজা হয়ে বসে দুহাতে গাল মুছল। কান্নার দমকে হেসকে উঠছে। সে অমন নির্জীব মুখে সামান্য হাসলো। কতদিনের জমানো কান্না আজ উগলে দিয়েছে। বলল, ভাইয়া কি খাবে বলো, আজ আমি নিজ হাতে রান্না করব। খাবির শুকনো মুখে চেয়ে সে সবটা জানে। নিবরাস তাকে আগেই জানিয়েছে সবকিছু, কিন্তু খাবির সময় বের করে আসতে পেরেছে আজ। কিছু খাবো না। খুশি, একটা কথা রাখবি ভাইয়ের? খুশি মাথা ঝাঁকালো। বলো। তোর ভাবি খুব করে বলছে তোকে সঙ্গে নিয়ে যেতে। এখানে একা থাকতে নিশ্চয় বিরক্ত লাগছে, তাই না? আমার সাথে চল। আমার ছেলেটা তুই বলতে পাগল। খুশি হাসলো। কিভাবে যাব ভাইয়া, নিবরাসের অফিস আছে না? বুয়া তো আছে। থাকলেও নিবরাস পারমিশন দিবেন না। খাবির দম ধরে বসে রইল। দুজনের কথোপকথনের মধ্যে সশব্দে কলিং বেল বেজে ওঠে। খুশি উৎফুল্ল চিত্তে ছুটে গিয়ে দরজা খুলে। নিবরাস এসেছে। খাবিরের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করে সে রুমে ছুটে ফ্রেশ হতে। খাবির সেই ফাঁকে আবার অনুরোধ করে, আমি ওনাকে রিকোয়েস্ট করব, খুশি 2 দিনের জন্য হলেও যাবি। খুশি মাথা নুয়ে হাসে। দৃঢ় কণ্ঠে বলে, দিবে না উনি, দেখে নিও। কিন্তু তার এই প্রবল আত্মবিশ্বাস ফিকে হয়ে পড়ল। নিবরাস বিনা বাক্য ব্যয় খাবিরের প্রস্তাবে রাজি হলো। খুশি অবুঝের মতো তার কথা শুনে গেল। কেবল জিজ্ঞেস করলো, আপনার সমস্যা হবে না? না, বুয়া তো আছেই। নির্বিকার কণ্ঠধার। খুশি খুব করে জিজ্ঞেস করতে চাইল, আগেও তো বোয়া ছিল, তাহলে গত 2 বছরে কেন তাকে ভাইয়ের বাড়িতে একা পাঠায়নি? ইজান খালি হাতে আসেনি এবার। 2 হাত ভর্তি মিষ্টির প্যাকেট তার। বাড়ি চড়ে অতসী একাই হইচই শুরু করলো। ইজান কেবল হাসলো। আফরোজার সঙ্গে কুশলাদি সেরে সে সোজা অনিন্দিতার রুমে এলো। ভিড়িয়ে রাখা দরজাটা অল্প ঠেলতেই নজর এলো পেছনের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে অনিন্দিতা। জানলার পর্দাগুলো মেলে রাখা, তবুও ঘরটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। ইজান নৈশব্দে ঘরে ঢুকে দরজা আটকে বিছানায় গিয়ে বসে। মৃদু গলায় ডাকে, অনিন্দিতা। আশ্চর্য শীতল এক স্বর। মায়ের পর কোনো নারীর নিকট এত নরম কখনো হয়নি ইজান। ডাক শুনে উঠে বসলো অনিন্দিতা। সে চোখ বুজে পড়েছিল এতক্ষণ। উঠে বসেই সে প্রশ্ন করলো, আপনি কখন এলেন? ইজান নরম কণ্ঠে জবাব দিল, মাত্র এসেছি। এখনো ব্যথা করছে? মেডিসিন এনেছি। অনিন্দিতা লজ্জায় হাঁসফাঁস করে উঠল সঙ্গে সঙ্গে। লজ্জার সেই গাঢ় ছাপ স্পষ্ট চোখ মুখে ফুটে উঠল। ইজান মুখ ঘুরিয়ে হেসে ফেলল। কাল রাতে তো লজ্জা পাওনি, তাহলে আজ কেন? অনিন্দিতা মুখ নামিয়ে ফেলল। মন চাইল সামনে বসা পুরুষটিকে কড়া ভাষায় কিছু কথা শোনাতে, কিন্তু সে অপারক। অনেকক্ষণ পর সে মুখ তুলতেই দেখল ইজান অন্যদিকে চেয়ে আছে। শক্ত চোয়াল একপাশ থেকে দেখা যাচ্ছে, হাসছে কিনা বোঝা যাচ্ছে না। চোয়াল থেকে দৃষ্টি একটু নিচে নামতেই অনিন্দিতা হতবুদ্ধি হয়ে গেল। বায়ের কয়েক পলক ঝাপটিয়ে সে হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, এ কি, গলায় কি হয়েছে? হাতটা আপনা আপনি গলার উপর উঠে এলো। সকাল থেকে খুব জ্বলছিল। আসার আগে মলম লাগিয়ে এসেছে। ও ঘুরে বসলো। অনিন্দিতা চরম অবাক চেহারায় চোখ বুলিয়ে বলল, রাতের কথা ভুলে গেলে? ইজান, চাপা স্বরে চেঁচিয়ে উঠল অনিন্দিতা। নিজেই তো হার্ট বানালে, আরো আছে পিঠের দিকে দেখাবো? আপনি খুব খারাপ। তোমার ধারণার চেয়ে বেশি। তা তো জানি। মুখ নামিয়ে হেসে ফেলল ইজান। প্রত্যুত্তরে কেবল বলল, অনিন্দিতা, তুমি জানো তো আমি খুনি? অনিন্দিতা এহেন প্রশ্নে থতমত খেল, নিশ্চুপ রইল। ইজান ফের বলল, আচ্ছা, তোমায় কে জানিয়েছিল এই কথা? অনিন্দিতা এবারও জবাব দিল না। একথা রাতুল বলেছে তাকে বিয়ের সপ্তাহখানেক আগে। পালানোর প্ল্যানটাও ওর।
বাইরে থেকে ইজানকে সত্যি ভয়ঙ্কর মনে হয়। তার ওপর সে পলিটিক্যাল পার্সন, খুব যে ন্যায় মানে তাও না। ইজান চোখে চোখ রেখে ভুরু নাচায় উত্তর পাওয়ার আশায়। অনিন্দিতার দৃষ্টি অটল, জড়তা নেই, অস্বস্তি নেই, কিন্তু তাও কোথাও যেন একটা প্রশ্নবোধক চিহ্ন। ইজান মুখে গেল, ডান হাতের তর্জনীতে আলতো স্পর্শে মুখের সামনে চুল পেঁচিয়ে ধরল, শান্ত সুরে বলল। কাকে খুন করেছি জানতে চাও? অনিন্দিতা আশ্চর্য হয় তার কথার ধরন শুনে। খুন ব্যাপারটা এত সহজ, এক নিঃশ্বাসে এক অবলীলায় বলে ফেলার জিনিস? নিজেই নিজেকে একবার প্রশ্ন করে অনিন্দিতা। ইজানের ভাবমূর্তি সহসা পাল্টে গেছে। চোখ মুখের নমনীয়তার দৈবাত গায়েব হওয়া স্বাভাবিক কিছু না। অনিন্দিতার ঢোক গিলে মনে ভয় ঢুকে, চেহারায় অল্প হলেও তা ফুটে ওঠে। ইজান ঠোঁট এলিয়ে হাসে। ভয় পাচ্ছ অনি? এবারও জবাব এলো না। ইজান তিতিবিরক্ত হলো বটে। তুমি আমাকে ভয় পাচ্ছ? স্ট্রেঞ্জ, সারা দুনিয়া আমাকে ভয় পাক, তুমি কেন পাবে? এত খারাপও তো আমি না। ইজান থামল, বাদামি চোখ দুটো নির্নিমেষ চেয়ে তার দিকে। অথচ ইজান সেই তাকানোতেই বিরক্ত হলো। এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল একরাশ বিভ্রান্ত ভীতি। এসব ইজান চায় না। বাদামি অক্ষি চুকালে কেবল তার জন্য একমুঠো প্রেম থাকবে, বেশ। ও ঝুঁকলো আরেকটু, ঠোঁট দুটোর উপর দৃঢ় অনড় রেখে বলল। ছোট্ট একটা চুমু খাই অনি, জাস্ট একটা। ইচ্ছে বেশি কিছু করব না, এরপর সব খুলে বলবো। আর সম্পর্কে কোনো জঞ্জাল থাকবে না, আই প্রমিস। অনিন্দিতা মাথা পেছনে সরালো তড়িৎ, কিন্তু ইজাদ সবেগে এসে তার মাথাটা পেছন থেকে চেপে ধরে, মুখ টেনে সামনে এনে ঠোঁটে ঠোঁট ডুবায়। কাটায় কাটায় 2 মিনিটে আদর পুষিয়ে সে সরে আসে। অনিন্দিতার সঙ্গে সঙ্গেই মাথা নুয়ে ফেলল। অজানা কারণবশত সে ইজানকে আটকাতে পারে না। তার স্পর্শ সে গভীরভাবে অনুভব করতে পারে, খুব করে বুঝতে পারে সে স্পর্শে কতটা ভালোবাসা মায়া জড়িয়ে আছে। ইজান এবার ধুম করে তার কোলে মাথা রাখে, অতি সন্তর্পণে নরম ডান হাতটা টেনে চুলের ভাঁজে রেখে চলে। তুমি কি এখনো আমাকে খুব অপছন্দ করো? চোখের পাতা বন্ধ করে সে অপেক্ষা করলো উত্তরের, অথচ উত্তর এলো না। আজ যেন মেয়েটা কথা না বলার পণ করেছে। ইজান তার হাত ফের টেনে আনে, শুকনো ওষ্ঠদয় ছোঁয়ায় কথার ফাঁকে। মেরেলি সত্তা তখন লজ্জায় কুকড়ে, শুভ্র গালে যেন কেউ মুঠো ভর্তি আবির মেখে দিয়েছে। ইজান বুকের উপর হাতটা চেপে রেখে বলল। তুমি জানো বাবার এই অবস্থা কে করেছে? কে? কুণ্ঠিত স্বরের পাল্টা প্রশ্নে ইজান চোখ বন্ধ করে বড় বড় দম ফেলল, বলল। আমার একমাত্র চাচা। মানে? অবাক কণ্ঠস্বর। প্রকৃতি তখন নিজের মতো ব্যস্ত। ফিনফিনে শীতল হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকছে, জানলার মেলে রাখা পর্দাগুলো উঠছে। সেই হাওয়া আনন্দিতা চিত্ত শীতল করতে সক্ষম, কিন্তু মন উহো। কোলের উপর শুয়ে থাকা পুরুষ ছাড়া এই কাজ করা কার সাধ্যে আছে? ইজান জানালার দিকে তাকিয়ে থেকে বলল। সিনথিয়া সুভার বাবা। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয় বলো, যে আপন ভাইকে মারার প্ল্যান করবে? আনন্দিতাও বাকরুদ্ধ, পিটপিট করে ইজানের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিচ্ছুটি সে করছে না, বলছে না। আমি তাকেই মেরেছি অনি, স্বেচ্ছায় সজ্ঞানে। ইজান ফের বলল। অনিন্দিতার ফুফু আসলেন দুপুরের একটু পর, সন্ধ্যার আগে আগে চলেও যাবেন। অনিন্দিতার সঙ্গেই থাকলেন উনি পুরোটার সময়। জাফর খুব তাড়াহুড়োই অনিন্দিতার বিয়ে দিয়েছেন, তাই বলে আপন ফুফুকেও দাওয়াত দিবে না, সে নিয়েই জাফর আর ভদ্রমহিলার ভেতরে নীরব রেষারেষি চলছে। তবে তার 1% প্রভাবও অনিন্দিতার উপর পড়ছে না। সে চুপচাপ বসে বসে ফুফুর সঙ্গে মাথা তোলালো। আলাপচারিতা শেষে যাওয়ার সময় আসতে ভদ্রমহিলা খুব করে কাঁদলেন, অথচ আনন্দিতার একটুও কান্না পেল না। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ছাড়া সে কিছুই করল না। উনি যেতে ইজান তাড়া দেওয়া শুরু করলো, বাড়ি ফিরবে বলে। গাড়িটারি সঙ্গে আছে, যেতে আর কতক্ষণ। কিন্তু আফরুজা আইঢাই করছিলেন বারবার, তবে ইজান তার কথায় অটল। কেউ টলাতে পারেনি শেষ অবধি। বইয়ের ব্যাগটা হাতে তুলে সে আগে ভাগে গাড়িতে উঠে গেল। অত সে মন খারাপ করে এসে জানালায় টোকা দিয়ে বলল। একদিন থেকে গেলে কি হতো ভাইয়া? ইজান হাসে, মেয়েটা চোখ মুখ মায়ায় ভরা। কথাবার্তা শুনে আর দেখে মনেই হয় না সে এত ছোট। শরৎ কি করে এর মায়া ডিঙিয়ে চলে। অনিন্দিতা গাড়িতে উঠে বসার আগে অতসী তাকে জাপটে ধরে, গালে চুমু দিয়ে বলে। আমি কিন্তু তোমায় দেখতে যাব আপি। ইজান তৎক্ষণাৎ জানলা গলিয়ে মুখ বের করে, ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা। চটপটে গলায় সে বলে। তাহলে তো শরৎকে পাঠাতে হবে। অতসী লজ্জা পেল না, তবে এক কারণবশত সে খুব তেতে ওঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে। না না, অন্য কাউকে পাঠাবেন।
2 দিন পার হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব কম সময়, কিন্তু খুশির মধ্যে এই 2 দিন 2 যুগের চেয়ে কম নয়। নিবরাস নিয়ম করে সকাল রাতে কল দেয়, টুকটাক কথা হয়, কিন্তু তাতে কি আর মন ভরে খুশির? এক কোনাও না। বুকটা শুধু মরুর তপ্ত ভূমির ন্যায় খা খা করে। রাতে সে ঘুমাতে পারে না। পাশে তার ভাইয়ের ছেলেটা কি আরামে ঘুমায়, তাকে একপাশ থেকে জড়িয়ে ধরে। কিন্তু খুশি রাত কাটায় সিলিংয়ের দিকে চেয়ে চেয়ে। সে আজ আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখেছে। চোয়াল ভেঙে যাচ্ছে, চেহারার প্রাঞ্জলতা, ভাস্বর সবকিছুই গায়েব। এই খুশিকে যে কেউ দেখলে চমকাবে, খুব করে কটাক্ষ করবে। কটা দিনের ব্যবধানেই তাকে দেখতে বাজে লাগছে। সবাই বলবে সে খাওয়া দাওয়া করে না, কিন্তু এমন হাল তো খাবারের জন্য হয়নি। এমন হাল হয়েছে একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আজ 3য় দিন। খাবিরের বাড়ির চারপাশটা গাছগাছালিতে ভর্তি, কিন্তু গেট পেরোলেই মেইন রোড। খুশি আজ অনেকদিন পর বাইরে একা বেরোনোর সাহস সঞ্চয় করলো। কোলে তার ভাইয়ের 2 বছরের ছেলেটা, তাকে নিয়েই খুশি গেট পেরিয়েই বেরোলো। খেয়ালে আসেনি গেটের ধারে একটা কালো রঙের দামি গাড়ি স্থির। ড্রাইভিং সিটে বসা পুরুষটা তাকে দেখা মাত্রই লাফিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। খুশি সাবধানে রাস্তা পার হলো। ওদিকে খালি জমি পড়ে আছে, বাতাসের ছাপটা আসছে দক্ষিণ প্রান্ত থেকে। একবার বুক ভরে নিঃশ্বাস টানে ও সেকেন্ডের মাথায় শোনা যায় পুরুষালী ভারিক্কি এক স্বর। মিসেস জুবায়ের, হাউ আর ইউ? খুশি চমকে উঠে পাশ ফিরে। সানগ্লাস পরিহিত আজতকে চেনা কঠিন কিছু নয়। কণ্ঠটাও আজ খুব করে পরিচিত মনে হলো। আজত ক্রুর হাসে। মেয়েটার নেত্রজোড়া ক্রমে প্রকট হচ্ছে বিস্ময়, নাম না জানা ভয়ে। খুশি ঢোক গিলে বুকের সঙ্গে বাচ্চাটাকে মিশিয়ে বলে, আপনি? চিনেছেন? যদিও আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি কখনো, আলাদা করে দিতে হবে। কে আপনি? কি চাই? বারবার কেন সামনে আসছেন? ভীত সন্ত্রস্ত খুশি অক্ষিকটরে এক ঝাঁক স্পষ্ট ভয় দেখিয়ে আজত হাসে। তার ভালো লাগছে। ও সামান্য ঝুঁকে বলে, আমি আজাদ রাব্বি, আবিহার ভাই। আবিহাকে চেনেন তো? আবিহা? চমকপ্রদ কণ্ঠ। খুশির চোখ ঝাপসা হয়, মাথা ভনভন করে ওঠে। আজত সে ক্রুরদার হাসি বজায় রেখে বলে, জি, আবিহা তোমার স্বামীর প্রথম স্ত্রী। যাজ্ঞা শুনলাম তোমার নাকি বাচ্চা নষ্ট হয়েছে। খুশি ভাষাহারা বনে রইল। পলক ঝাপড়িয়ে দেখে গেল সামনে দাঁড়ানো আজতকে। কেউ এত সহজ ভাষায় হৃদয়ে আঘাত দিতে পারে, ভেতরটা দুমড়ে ফেলতে পারে? ও যেন বোবা হয়ে গেল। কণ্ঠনালী চিড়ে একটা ধ্বনি অবধি বেরোলো, পা চালিয়ে যাওয়ার শক্তিও পেল না। আজত ফের বলল, আবিহাকে নিবরাস বিয়ে করেছে ভালোবেসে। কখনো কি শুনেছো ভালোবাসা ফুরিয়ে যায়? কথার ফাঁকে মুখটা বেশ দুঃখী দুঃখী বানালো সে। কণ্ঠে আফসোসের সুর টেনে বলল, নিবরাস আমার খুব ভালো বন্ধু। কাল দেখা হলে মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বাবা ডাক্তার শুনতে পেল না বেচারা। অক্ষমতা একটা ব্যাপার তো আছেই, সঙ্গে পাপ বলতেও কিছু আছে। অন্যের ঘর ভেঙে সেই ধ্বংসরূপে দাঁড়িয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। খুশি চোখ নামিয়ে ফেলে। বক্ষে বয়ে চলে উথাল পাতাল ঝড়। নেত্রযুগল ননা জলে টইটুম্বুর। একজন অপরিচিত মানুষের মুখে এমন কথা শুনতে হবে সে ভাবেনি কোনো কালে। খুশু খুব কষ্টে পা চালায়। আজও ওদের সম্পূর্ণ উপেক্ষা করে সে ত্রস্ত পায়ে গেটের দিকে এগোয়। যেতে যেতে বোধহয় আজ এই অপরাহ্নে বের হওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। অনিন্দিতা সকাল থেকে দেখছে 2জন লোক বাগানের চারপাশে ঘুরঘুর করছে, বিশেষ করে দোলনার পাশটায় কি যেন করছে বারবার। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে ইজানের দেখা মিলল। অক্লিষ্ট চিত্তে সে রুমে গিয়ে অনিন্দিতাকে দেখেই এক পেশে হাসে। সময় না খুইয়ে সে দ্রুত ফ্রেশ হয়ে আসে। অনিন্দিতা তখনও ঠায় দাঁড়িয়ে। ইজান বেরোতেই প্রশ্ন করল, বাগানের লোকগুলো কি গার্ডস? ইজান মুখকুচকে হাসে, বলে, ওদের কোন দিক দিয়ে গার্ডস লাগবে? তাহলে মালি? তোমার জন্য একটা গিফট আছে। মুহূর্তেই অনিন্দিতা ভাবুক হয়। কি? চলো নিচে চলো। হাত টেনে তাকে নিচে নিয়ে আসে ইজান। সবাই যে যার রুমে। বসার ঘর ফেলে ওরা বাইরে আসে। লোকগুলো ততক্ষণে চলে গেছে। গেটের দিকে লাইট জ্বলছে, তার আলোয় দোলনাটার দিকে দৃষ্টি যেতেই অনিন্দিতা চোয়াল ঝুলে পড়ে। হতবিহ্বল হয়ে ইজানের দিকে তাকায়। সে তার দিকেই চেয়েছিল। স্রোতহীন কোনো নদীর মতন শান্ত তার দৃষ্টি। ইজান ঢের বুঝতে পারে হতবিহ্বল নেত্রযুগলের গহীনে থাকা খুশির ফোয়ারা। ইজান চোখ না সরিয়েই বলল, ঘরে ভালো না লাগলে এখানে এসে দোলনায় দোল খেতে পারবে। জ্যাকো এমনিতে এখন ওর নিজের ঘরে থাকে, ভয় নেই।
মোহনীয় কণ্ঠে। অনিন্দিতার হাত খসখসে, শক্ত হাতের মুঠোয় বন্দি ছিল। কিন্তু ইজানের কথা শেষ হতেই অনিন্দিতা অন্য হাতে তার সেই হাত জড়িয়ে ধরে, গা ঘেঁষে ভীষণ মায়াভরা গলায় বলে, ধন্যবাদ ইজান, খুব খুব ধন্যবাদ। ভর্ষণ দেয় দুজনের চার চোখ তখন একই রেখায় স্থির। দৃষ্টির অতল গভীরে কোথাও যেন সুপ্ত ভালোবাসা লুকিয়ে আছে। আঙুলের ফাঁকে আঙুল ডুবাতেই তখন পিছন হতে চিৎকার ভেসে আসে। ভাইয়া, ভাইয়া, জলদি আসো, বাবা কেমন যেন করছে। ভর্ষণ দেয় আচানক ইয়াকুব খন্দকারের নিঃশ্বাস রুদ্ধ হয়। আশার শরীরটা শত চেষ্টায়ও নড়ে না, তবে চোখ মুখের করুণ অবস্থার অস্ফুট স্বরের আর্তনাদে কামিনের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। উত্তেজিত হয়ে পড়েন উনি, বারবার স্বামীর শিয়রে বসে বিলাপ জোরে দিতে চান, কিন্তু ইমাদ তার কাজ চেপে একটু দূরে নিয়ে যায়, সান্ত্বনা দিয়ে বলে, মামুনি কাঁদে না, বাবা একদম সুস্থ আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শুধু, ডাক্তার আসছে। তুমি কান্না করলে বাবা আরো দুর্বল হবে, বলো। ছেলের কথায় ধৈর্যচ্যুতি ঘটে। নীরবের কান্না এবার হাউমাউ কান্নায় পরিণত হয়। ইমাদ শক্ত করে তাকে বুকের সঙ্গে মিশিয়ে রাখে। ততক্ষণে ঘরের দোরে সবাই উপস্থিত হয়েছে। ইজান হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে বাবার পাশে হাঁটু গেড়ে বসে ডাকে, বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ? বাবা তাকাও না। ইয়াকুব তাকাচ্ছেন না। চোখের পাতার কাঁপাকাঁপির সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমেই কমে যাচ্ছে। খুব কষ্টে দম টানছেন শুধু। ইজান শক্ত হয়ে বসে রইল। বাবার এক হাত সন্তপর্ণে মুঠোয় নিয়ে আবার ডাকলো, বাবা। এত সুমধুর স্বরের বিপরীতে কেবল শুয়ে থাকা ইয়াকুব একটা লম্বা দম টানলেন। দীর্ঘ 60 বছরের শেষ নিঃশ্বাসটা টানলেন তিনি খুব সময় নিয়ে। ইজান বুঝতে পারল তা, কিন্তু মন মানল না। হাত ক্রমাগত ঝাঁকিয়ে আবার ডাকলো, বাবা, ও বাবা। ভদ্রলোকের নিঃশ্বাস পড়ছে না, শরীরটা প্রদমে স্থির। এতটা স্থির তাকে ঘুমের ঘুরে কখনো লাগে না। অনিন্দিতা ব্যতিব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়িয়েছে। ভয়াতুর দৃষ্টিতে নিথর দেহটায় চোখ বুলিয়ে সে নাকের কাছে হাত নেয়। মুহূর্তেই সে ছিটকে সরে এলো, ঠোঁট ভেঙে কেঁদে ফেলে, বিড়বিড় করে, বাবার নিঃশ্বাস আসছে না। এজন শক্ত বেমর, সবকিছু যেন অবিশ্বাস্য ঠেকলো। মনে হলো বাবা গভীর নিদ্রায় বিভোর, একটু পর জেগে উঠবেন, তাকে দেখে গাল ভরে হাসবেন। কিন্তু হায়, তা যদি সম্ভব হতো! টালমাটাল পায়ে ততক্ষণে আমিনও অন্য পাশে এসে দাঁড়িয়েছে। কম্পিত স্বরে সে একবার বলল, বাবা, চোখটা খুলো। প্রত্যুত্তর না পেয়ে সে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। একাধিক মানুষের কান্নার আওয়াজ তখন দেয়ালে বাড়ি খেলো। কেবল ইজান বাবার হাত চেপে বসে রইল। অনরচিত্তে একধানে বাবার অল্প কুচকানো চামড়ার চেহারাটাই তাকিয়ে রইল অনেকক্ষণ। ডাক্তার এলেন বহু পরে। যতক্ষণে এসেছেন ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। ইয়াকুব খন্দকার তখন এই পৃথিবীতে নেই, তার শরীরটা শুধু বিছানায় পড়ে আছে। ডাক্তার শুকনো মুখে মৃত্যুর নিশ্চয়তা দিলেন শুধু। এরপরই বাড়িটার পরিস্থিতি গুমট হলো। জানাজা পড়ানো হলো পরের দিন। ইয়াকুবের পলিটিক্যাল পার্সোনালিটি ছিল ভিন্ন, আলাদা, নিট অ্যান্ড ক্লিন। ভদ্রলোকের শত্রুর পাশাপাশি তাই শুভাকাঙ্ক্ষীরও অভাব ছিল না। সেজন্যই জানাজায় বহু লোক সমাগম দেখা গেল। দাফনের কাজ শেষে সবাই একে একে ফিরে এলেও এজান নতুন কবরটার পাশে দাঁড়িয়ে রইল। খেয়াল করেনি তখনও দুই ধারে তার দুই ভাইও রয়ে গেছে। ইয়ামিনের গাল বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে, চোখ দুটো নামানো। ইমাদের শুকনো চেহারা, তার কান্নাকাটি খানিক পূর্বেই থেমে গেছে। দুই ভাই না হয় একটু হলেও কেঁদেছে, কিন্তু ইজান রাত থেকে কেমন থম মেরে আছে, না কাছে না কিছু বলছে। অদ্ভুত। ওরা বাড়ি ফিরল ঘন্টাখানেক পর। বাড়ি ফিরতেই তিন ভাইয়ের মন মস্তিষ্ক আরো দুর্বল হলো। কামিনীর বিরতিহীন কান্না তাদের কানে ঝংকার তুলছে। ইজানের চোখ চলছে, তবে সে কাঁদছে না। মায়ের পাশে বসে তাকে বুকে জড়িয়ে রাখলো সে। টু শব্দ অবধি কণ্ঠ চিড়ে বেরোলো না। সান্ত্বনাটা তাই নীরবেই দিতে হলো। কামিনী একাধারে কান্না করতে করতে দুর্বল হয়ে পড়লেন। জ্ঞান হারানোর পূর্বেই তাকে ধরে নিয়ে রুমে শুয়ে দেয়া হলো। মাকে এক পলক দেখে রুমে চলে এলো ইজান। অনিন্দিতা কখন পিছু পিছু এসেছে সে জানে না। ঘরে পা ফেলতেই পেছন থেকে ভাঙা কণ্ঠ শোনা যায়, ইজান। তখনই তার অস্তিত্ব টের পায় ইজান। বেখেয়ালে একবার পেছন ঘুরেছে, জবাব দেয়। অনিন্দিতার দরজাটা হালকা ভিড়িয়ে আসে। ওদের আত্মীয় স্বজনদের সংখ্যা কম, কেবল কল্পনা আর নিয়ন বাদে বাকিরা প্রায় চলে গেছে। অনিন্দিতার চোখ মুখ ফোলা। তার রোজকার একটা অভ্যাস ছিল, সন্ধ্যা থেকে একবার হলে ইয়াকুব খন্দকারের ঘরে যাওয়া, গল্প করা।
মিষ্টি সুরে বাবা ডাকা। তাকে দেখলে নিজের বাবার কথা মনে পড়তো অনিন্দিতার। বাবার অভাবটা দীর্ঘদিন পর একটু মোচন হয়েছিল, সেইটুকু এখন হারিয়ে গেল। ইজান চোখের ইশারায় তাকে বিছানায় বসতে বলল। অনিন্দিতা দ্বিরুক্তি করল না। বিছানায় পা তুলে বসতে কোলের উপর মাথাটা এলিয়ে দিল ইজান। ক্লান্ত অবসন্ন দেহটা কঠিন খোলস ছেড়ে নেতিয়ে গেল মুহূর্তে। ও চোখ বন্ধ করে বলল, খেয়েছো কিছু? আপনি তো খাননি, কিছু আনি খাইয়ে দিই। খিদে নেই অনিন্দিতা? অবস্বাভাবিক নেতৃত্ব শোনালো তার কণ্ঠ। অনিন্দিতা চুলের উপর হাত বুলোয় নিরেট স্বরে উদ্বিগ্নতা নিয়ে বলে, শরীর খারাপ করবে তো। কথার পিঠে আর প্রত্যুত্তর ভেসে এলো না। কঠোরতার চাদরে মোড়ানো ব্যক্তিত্বটা কেমন নুয়ে এলো। পেটের কাজটায় মুখ গুজে দেহতে কোমর পেঁচিয়ে ধরল। অনিন্দিতার বিন্দু পরিমাণও অস্বস্তি হলো না। এই স্পর্শে সে অভ্যস্ত। মিনিট খানেক গড়াতেই বোধ হলো অশ্রু জলে পেটের দিকটার কামিজ সিক্ত হচ্ছে। মন্থর গতিতে ছোট ছোট গরম নিঃশ্বাস পড়ছে। চুলের রাজ্যে হারিয়ে যাওয়ার ডান হাতটা স্বল্প সময়ের জন্যেই অচিরেই থেমে যায়। কান্না করাটা অস্বাভাবিক কিছু নয়, তবে অনিন্দিতা জমে গেল কি এক কারণবশত। এই ভঙ্গুর ইজানকে দেখে সে অভ্যস্ত নয় বলেই হয়তো। মেদুর একটা গন্ধ ঘ্রাণেন্দ্রিয় প্রবেশ করছে। মেয়েটা আপাদমস্তকে যেন একটা সুঘ্রাণ ছড়ানো ফুল। ইজান বুক ভরে নিঃশ্বাস টানতেই দুই চোখে ঘুম ভর করে। গতরাতে অনিদ্রাকে অক্লিষ্ট চিত্ত চুলের ভাঁজে নিখাত আদর পেয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। নিবরাসকে ইদানিং বড্ড অন্যমনস্ক দেখায়, সেটা অবশ্য সে নিজে বুঝতে পারে না। তবে তার আশেপাশের মানুষজন ঢের বোঝে, বিশেষ করে তার ম্যানেজার তারিক। কাজের সূত্রে তাকে সারাক্ষণই নিবরাসের সঙ্গে থাকতে হয়। গত 15 দিন যাবৎ মানুষটা নিজেকে কাজে ডুবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ নতুন প্রজেক্ট হাতে পাওয়া সত্ত্বেও সে নিজের পুরোটা প্রণিধান তাতে বিলিয়ে দিতে অক্ষম। কারণটা অবশ্য অজানা নয় তারিকের। তাই সে আজ ভয়ে ডট ছুঁড়িয়ে ফেলে নিবরাসকে একটু কোম্পানি দিতে চাইল। কেবিনের দরজায় নখ হতেই নিবরাসের ধ্যান ছুটে। এক মনে সে তাকিয়েছিল বন্ধ ল্যাপটপটার ওপর। চোখের ইশারায় তারিককে পারমিশন দিতে সে ভেতরে ঢুকে। বসার পারমিশনটাও সেকেন্ড খানেকের মাথায় পেয়ে যায় ও। চট করে চেয়ারে বসে আমায় ঘেঁষে বলে, স্যার কেমন আছেন? ভালো আছি তারিক, তুমি? আমিও স্যার। একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? নিবরাসের ললাটে স্পষ্ট ভাঁজ পড়ে। বিরক্তির নাকি বিস্ময়ের বুঝতে পারল না তারিক। কেবল হাসি হাসি মুখে সেই অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে চাইল। নিবরাস চোখ সরিয়ে হেয়ালি সুরে শুধালো, হঠাৎ এই প্রশ্ন? এমনি স্যার, আপনাকে খুব টায়ার্ড দেখায়, মনে হয় কোনো কিছু নিয়ে আপসেট। ও, ম্যাম কেমন আছে স্যার? মিনমিন স্বরে জিজ্ঞেস করে তারিক। নিবরাস নির্বিকার কণ্ঠে জবাব দেয়, ভালো। স্যার নতুন প্রজেক্টটা খুব স্ট্যান্ড আমাদের জন্য। জানি তারিক। বিদেশি ক্লায়েন্ট স্যার, আপনিই বলেছেন ভেবেচিন্তে এগোতে। হুম। স্যার আপনাকে সত্যি খুব বিষণ্ণ লাগে। আপসেট থাকলেও কোথা থেকে ঘুরে আসুন ম্যামকে নিয়ে, এরপর না হয় প্রজেক্ট নিয়ে ভাবা যাবে। খুবই নিচু স্বর, দৃষ্টিও নত তারিকের। মনে ভয়ভীতির অঘাত আনাগোনা, চেহারায়ও তাই স্পষ্ট। নিবরাস খেপল বলে, কিন্তু মিনিট খানেক গোড়ালেও অপর প্রান্ত হতে কোনরূপ বিকার প্রকাশিত হলো না। তারিক অবাক হয়ে মাথা তুলে তার দৃষ্টি দেখে নিবরাস নির্লিপ্ত কণ্ঠে বলে, ভুল বলনি, আসলে রেস্ট প্রয়োজন আমার। ধন্যবাদ তারিক। খুশি বিছানায় ছটফট করছে। সদ্য বিছানা নতুন চারটা পুরো দস্তুর কুঁচকে গেছে। তাকে দেখতে অতিমাত্রায় বিধ্বস্ত লাগছে। চেহারায় কোনো আলাদা মায়া নেই, লাবণ্যও নেই। সে যেন কোনো রোবটে পরিণত হয়েছে। এজন্যই বুঝি নিবরাস তাকে আর চায় না। রাত তখন 2:30। আজ খুশি একাই রুমে। খুব করে চাইলো যেন এক চিলতে স্বস্তির ঘুম চোখে ধরা দেয়, কিন্তু তার মন বাসনা পূর্ণ হলো না। ও একসময় উঠে বসে। জানলার কপাট উন্মুক্ত, হুড়মুড় করে শীতল বাতাস প্রবেশ করছে। ঘর জুড়ে রাজত্ব করছে। গা শিরশিরিয়ে উঠছে। খুশি খোলা জানালার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। কিছুটা এলোমেলো, দিকশূন্য দৃষ্টি, কণ্ঠটাও বড্ড প্রাণহীন। কি করলে আপনার মন পাবো নিবরাস? নিবরাস নেই, তাই উত্তরের খাতাটাও শূন্য পড়ে রইল। এই মুহূর্তে সে হয়তো একা বিছানায় খুব আরাম করে ঘুমাচ্ছে। শুধুমাত্র সে না, সবাই ঘুমাচ্ছে। কেবল খুশির বুকে যত যাতনা। সে রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না। গতকাল ভোরের আগে সামান্য চোখ লেগে এসেছিল, অথচ চোখের পাতা বন্ধ করতে সে দেখতে পেল আগুন সুন্দরী এক মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। মেয়েটা আবিহা। সে খুশিকে দেখে খুব তাচ্ছিল্য করে হেসেছে।
তার সঙ্গে একটা ছোট্ট মেয়ে ছিল। মেয়েটা খুশি, যাকে সে নিজের দোষে হারিয়েছে। সেই বাচ্চাটা আভিয়ার সঙ্গে লেপ্টে ছিল। খুশি দুহাত পাতালেও বুকে আসেনি। হেঁটছে বিষাদের আর কি আছে। খুশি ঘন ঘন নিঃশ্বাস ফেলে, খুব দৃঢ় গলায় বারবার বলতে থাকে, আমি কারো ঘর ভাঙিনি, আমি কারো ঘর ভাঙিনি। অর্পা দোতলা বাড়িটার দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে। সে এখানে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। রাতুল সিয়ার জেদের কাছে তাকে আর হার মানতে হয়েছে। অর্পা সে নিয়ে খুব রেগে আছে। এই বাড়িতে এলেই তার অস্বস্তি হয়, বিশেষ করে তার প্রতি ইয়ামিনের কিছু নিষিদ্ধ অনুভূতির কথা জানার পর থেকে। আজ ইয়াকুব খন্দকারের মৃত্যুর 4 দিন, মিলাদ পড়ানো হবে। লোক সমাগম ভালোই, সার্ভেন্টরা সব হুড়োহুড়ি করছে। অর্পা গুটি গুটি পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। রাতুল শিয়া ততক্ষণে অনিন্দিতাকে খুঁজতে হন্যে হয়ে পড়েছে। অর্পা একপাশে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর সে ইয়ামিনকে দেখতে পেল। সিঁড়ি ভেঙে স্লট গদিতে নামছে সে। বিমর্ষ চেহারা, চোখেও ওপর চিরচেনা চশমাটা নেই। দেখতে অন্য দিনের তুলনায় কিছুটা আলাদা, এলোমেলো, ভাবশূন্য লাগছে। সে বড়ই অবহেলার সহিত একবার চোখ তুলে তাকায়। চোখাচোখি হতেই অর্পা অপ্রস্তুত হয়, অথচ ইয়ামিন নির্বিকার। সেকেন্ডের মাথায় সে চোখটাও ফিরিয়ে নিয়েছে। অর্পার উপস্থিতিতে যেন তার কোনো বেকার নেই। ব্যাপারটায় বড্ড ভাবুক হলো অর্পা। ইয়ামিনের মোহ কি তবে কেটে গেছে? কেটে গেলে ভালো, অর্পার অযথা কোনো ঝামেলা পোহাতে হবে না আর। অথচ তার আন্দাজে সাজানো ধারণাটা ভুল। ইয়ামিন মিনিট 10-এর মাথায় পাশে এসে দাঁড়ালো। ঠেস দিয়ে পিঠ ঠেকালো দেয়ালে, মৃদু গলায় ডাকলো, অর্পা। অর্পা চমকালো না, কিঞ্চিত হতাশ হলো। তবে হৃৎকুটিরে সূক্ষ্ম পরিবর্তন এলো। শত প্রজাপতি ডানানা ঝাপটালেও একটা কিছুর উদয় হলো। এত মায়া ভরা কণ্ঠ, ম্লান মুখ, উপেক্ষা করে অসম্ভব। ইয়ামিন ওকে কখনো নাম ধরে ডাকেনি। অপরূপা নামটা সে অর্পার জন্য প্রথম দিন থেকেই মনের ভেতর বরাদ্দ করে রেখেছে। অর্পার চাহনি সরল, মায়া ভরা। অমন সুন্দর চোখের মেয়ের সঙ্গে অপরূপা নাম যথেষ্ট জোৎসই। অর্পা ক্ষীণ গলায় বলল, কেমন আছেন ইয়ামিন? আছি ভালো। অর্পা চুপ করে রইল। সৌজন্যমূলক কথাবার্তা বলতে সে শুধু কেমন আছেন এইটুকুই জানে। এর চেয়ে বেশি কিছু বলতে গেলে তার অদ্ভুত লাগে। ইয়ামিন নিজ থেকেই বলল, একা এসেছেন? জি না, রাতুল সিয়ার সঙ্গে এসেছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়ামিন। সতর্ক দৃষ্টি খুব সন্তর্পণে ড্রয়িং রুমটায় ঘুরপাক খায়। পুরুষ মানুষের সংখ্যা বাড়ছে, এদিকে নজর আসতে বেশিক্ষণ লাগবে না। ও আচানক ভারী কিশোরে বলল, উপরে চলে যান অর্পা, ভাবিমণি আর বাকিদের ওখানে পাবেন। মাথা দোলালো অর্পা। পরপরই এগোলো সিঁড়ির দিকে। ইয়ামিন চেয়ে রইল এক দৃষ্টিতে। মেয়েটা যতক্ষণ না পর্যন্ত দৃষ্টির আড়াল হলো, ততক্ষণ তার দৃষ্টি অটল রইল। ইদানিং তার আরেকটা ভয় জাগে ভেতরে। মনে হয় কাছের মানুষজন তাকে খুব শীঘ্রই ছেড়ে ছুড়ে চলে যাবে। দিন কয়েক পরের কথা, বাড়ি থেকে কল এসেছে। অর্পাকে আর্জেন্ট গ্রামে যেতে হবে, না গেলেই নয়। অর্পা তাই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে ব্যাগ গোছালো। 2টো জামার কিছু টাকা, বাড়িতে নেওয়ার মতো তার জামা কাপড় ছাড়া আর কী বা আছে। কোচিং মিস দিতে ওর মন সায় দিচ্ছিল না। এতটা টাকা খরচ করে ভর্তি হয়েছে, কিন্তু মা খুব করে বললেন কালকের ভেতরেই বাড়ি যেতে। মায়ের তাড়াহুড়োর কারণটা অর্পা আন্দাজ করতে পারছে, তবে মনে প্রাণে চাচ্ছে তা যেন ভুল হয়। সেদিন দুপুর নাগাদ সে গ্রামে পৌঁছালো। দীর্ঘ 3 ঘন্টার সফর শেষে সে যখন ক্লান্ত দেহে বাড়িতে কদম ফেলল, তখন বাড়িটার রমরমে পরিস্থিতি দেখে সে তাজ্জব বনে গেল। চারদিকে কেমন উৎসবমুখর পরিবেশ। অল্প সকলের বাদ ভাঙা আনন্দ দেখে ভেতরে ভেতরে মুৎসাহী গেল এক দফা। এত বাজে অনুভূতি হচ্ছে কেন তার? মা তার আসার খবর পেতে রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে জড়িয়ে ধরে 2টো চুমুও খেলেন গালে। অল্প বুঝতে পারল সবে, তবে মানতে চাইল না কিছু। নিজের ঘরটাই তার নিকট খুব অচেনা ঠেকলো। চাচাতো মামাতো বোনেরা তাকে চেকে ধরলো, ঠাট্টা করতে লাগলো। অর্পা কি বুঝে না এসবের কারণ পেছনের কি? অবশ্যই বুঝে, কেউ না বললেও সে বুঝতে পারছে। শীঘ্রই তার জীবনের মোড় পাল্টাতে যাচ্ছে। হলোও তাই। রাতটা নির্ঘুম কাটিয়ে ভোরে বিছানা ছেড়ে উঠতেই মাটাকে জানালেন আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। শুধু দেখতে না, কথাবার্তা সেরে আংটিও পরিয়ে যাবে। সবটা তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে করা যাচ্ছে। অর্পা মায়ের ঠোঁটে মিশে থাকা ঝলমলে হাসিটা পরখ করল। সঙ্গে সঙ্গে ভেতরকার সকল প্রশ্ন বিভ্রান্তি দমে গেল। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। বাবা আপাতত কাজ টাজ করেন না। মা গ্রামের একটা ছোট্ট স্কুলে পড়ান। সেই বেতনে আগে টেনে টুনে 3 জনের সংসার চলত। বাবা কর্মজীবনের অর্ধেকটাই কাটিয়েছেন ঋণ করে। সেই বোঝা আজও বইতে হচ্ছে। অর্পা দীর্ঘশ্বাস ফেলে।
দুপুর গড়াতেই হইচই শুরু হয়। সবাই ধরে বেঁধে তাকে শাড়ি পরায়। পুরোটা সময় সে বনে থাকে একটা ননির পুতুল, অনুভূতিহীন কোনো জড়বস্তু। হালকা নীল রঙের শাড়ি তার শ্যামলা গায়ে জড়িয়ে দেয়া হলো, হালকা পাতলা মেকআপ ও করানো হলো। সবশেষে সে যখন নিজেকে আয়নায় দেখলো, কানে বাজলো কেবল একটাই সম্বোধন, অপরূপা। মহাবিষ্ট কণ্ঠটাও তার কানে বাজলো। জলজান্ত মানুষটা যেন পাশে দাঁড়িয়েছে, তার দিকেই মুগ্ধ চোখে চেয়ে আছে। সম্বোধনটা আওড়াচ্ছে বারবার। অর্পা অশান্ত হয়, খালি ঘরটায় চোখ বোলায়। শাড়ির আঁচল কাঁধে তুলে সে ফোন খুঁজতে উদ্যত হয়। তবে মাঝপথে ঘরে প্রবেশ করেন অর্পার মা। ভদ্রমহিলা তার মাথায় সযত্নে আঁচল তুলে দিলেন, সাহসে চেয়ে বললেন, মাশাআল্লাহ, ওরা এসে গেছে। খুশি শুকনো হেসে বলে। ভাবি, ঘুমের ওষুধ আছে? যদি কাজ করায় ফাঁকে বলে, আছে, তোমার ভাইয়ের রাতে ঘুম হতো না আগে, তাই এনে রেখেছিল। প্রায় পুরো পাতাই বক্সে পড়ে আছে। কোথায় রাখা? এই তো ঘরের ডয়ারে। তোমার ঘুম হয় না? খুশি মাথা নুয়ে বলল, না ভাবি, মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন মাথা ব্যথা করে। যদি এক পলক তাকে দেখে বলল, ওগুলো কিন্তু খুব পাওয়ারওয়ালা ওষুধ। একটা খেলেই তোমার ভাই কুম্ভকর্ণের মতো 1.5 দিন ঘুমোতো। বলতে বলতে সে ফিক করে হেসে ফেলল। তার কথা শুনে খুশি ও ফিচেল হাসে। সন্ধ্যা নাগাদ অনিন্দিতার ফোনে একটা কল এলো। কলটা শিয়ার। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে সে কথা দ্বারা একটা বিস্ফোরণ ঘটালো। থমথমে গলায় বলল, অর্পা বেইমানটা বিয়ে করে ফেলেছে। বিয়ে পড়ানো শেষে কল দিয়ে জানিয়েছে। অনিন্দিতা অবিশ্বাস্য গলায় প্রত্যুত্তর দিল, কি বলছিস? সত্যি রে, ছবি পাঠাচ্ছি দেখ। অনিন্দিতা কান থেকে ফোন নামিয়ে চোখের সামনে ধরল। শিয়া কতগুলো ছবি পাঠিয়েছে। নীল শাড়ি পরিয়ে তো অর্পা খাতায় সাইন করছে তখন। পাশে এক লোক বসা, গায়ে সুটকোট, খুবই উচ্চবিত্ত বোঝাই যাচ্ছে। অনিন্দিতার ঠোঁট দুটো ফাঁকা হয়ে আসে, বিশ্বাস হয় না কিছু। কানে ফের ফোন ঠেকাতে ওপাশ থেকে শিয়া তেরিকি স্বরে বলতে লাগলো, বিয়ে শেষে দাওয়াত দিয়ে বলছে যেতে। ভাই রে ভাই, এসব কোন ধরনের ফাত্রামি? এত বছরের বন্ধুত্বের এই প্রতিদান? শেষমেশ এভাবে না জানিয়ে বিয়েটা করতে পারলো? হাইপার হচ্ছিস কেন? তাড়াহুড়োর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অনিন্দিতা শান্ত গলায় বলল, সে খুব জানে অর্পার এই বিয়েতে সম্মতি ছিল না। পরিবারের চাপে আচমকা এই বিয়েটা করেছে। অর্পা কেমন তা ওর চেয়ে ভালো আর কে জানে। অনিন্দিতা ফোন কান থেকে নামালো। সর্বপ্রথম যেটা মাথায় আসলো তা হচ্ছে আমিনের কথা। ছেলেটা অর্পার নাম শুনলে কান খাড়া করে ফেলতো। কোচিংয়ের সামনেও বেশ কয়েকদিন ঘুরঘুর করত। তাকে বিয়ের খবরটা জানানো তাই অতিশয় জরুরি মনে হলো। অনিন্দিতা ইতস্তত ভঙ্গিতে তার রুমের সামনে হাজির হলো। ভিড়িয়ে রাখা দরজায় 2 বার টোকা দিতে ভেতর থেকে ম্লানসুর ভেসে আসে, কে? আমি। ভাবিমণি, আসো। ইয়ামিন বসেছিল খাটের ওপর। হাতের নীল রঙের কাগজটা অতি সন্তর্পণে লুকিয়ে ফেলল। বেরিয়ে রাখা দরজাটা ঠেলে তখন অনিন্দিতা ঘরে ঢুকেছে। ইয়ামিন তাকে দেখে এক পেশে হেসে বলল, হঠাৎ কিসের দরকার পড়লো ভাবিমণি? অনিন্দিতা হাসার চেষ্টা করতে গিয়ে বুঝলো তার হাসি পাচ্ছে না। কি এক অজানা সন্দেহের দানা তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। এমনি এসেছি। কি করছিলে? ইয়ামিন বিছানা ছেড়ে উঠে বলল, বসো, বসে কথা বলো। অনিন্দিতা একপাশে বসতেই সে পুনরায় বলল, একটা গিফট রেডি করছিলাম ভাবিমণি। কার জন্য? ইয়ামিন চোখ নামিয়ে হাসে। হবে কেউ একজন। অনিন্দিতা জিভ দিয়ে ঠোঁট বেছাই বলে, বলা যাবে না। সময় হোক। অনিন্দিতা তপ্ত নিঃশ্বাস ফেলে, ক্ষীণ গলায় বলে, আমার বান্ধবী অর্পাকে চেনো তো? কিছু হয়েছেও না? উদ্গ্রীব গলা পেয়ে অনিন্দিতা তার মুখের দিকে তাকালো। সরল চেহারাটায় স্পষ্ট উদ্বিগ্নতা। ও শান্ত গলায় বলল, ওর বিয়ে হয়েছে আজ। ইয়ামিনের নামানো চক্ষুদায় পলকের মাথায় প্রকট হয়। অস্ফুট স্বরে এক সাগর সম অবিশ্বাস নিয়ে শুধায়, কি? মৃদু গলায় প্রত্যুত্তর ছুড়ে উঠে দাঁড়ায় অনিন্দিতা। কাজ দেখিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ইয়ামিন তখন ঠায় দাঁড়িয়ে। কথাগুলো কি এক ধাক্কায় হজম করার মতো? তার কেন বুক পড়ছে? কেন মনে হচ্ছে সবটা কোনো দুঃস্বপ্ন? ইজানের মন মেজাজ ক্ষিপ্ত, অথচ বাইরে থেকে তাকে দেখতে অত্যাধিক শান্ত মনে হচ্ছে। চোখের দৃষ্টিও শীতল স্থির। শরৎ ঠোঁট কামড়ে বলে, আওয়াজটা যা বেড়েছে না ভাই ইদানিং। ইজান এবার তাচ্ছিল্য করে হাসলো, বিদ্রুপ করে বলল, বাবার জন্য ও কম সহযোগিতা পেয়েছে নাকি? ঘরেই তো খালসা পুষেছিলাম। শরৎ চাপা দীর্ঘশ্বাস ফেলে মাথা নুয়ে আনে। বাড়ি এসে ইজানের সর্বপ্রথম কাজ মায়ের রুমে যাওয়া। কামিনী বালিশে মাথা রেখে শুয়েছিলেন তখন। গায়ে ধবধবে সাদা একখানা শাড়ি, চোখ মুখ নিষ্প্রভ। খালি ঘরটার দিকে তাকালেই তার বুক ফেটে কান্না আসে।
শীতানের একাধারে অনিন্দিতা বসা ছিল, চুলে আলতো সংস্পর্শে বেলে কেটে নিচু কণ্ঠে কিছু একটা বলছিল। ইজান দরজার কাছে দাঁড়িয়ে হালকা কেশে মনোযোগ নিজের দিকে আনে। অনিন্দিতা আর চোখে চেয়ে সোজা হয়ে বসে। হিজান মায়ের পায়ের কাছটায় বসে ডাকে। মামুনি, কামিনী তাকালো। মলিন সেই দৃষ্টির বিপরীতে ইজানের সাজানো সব কথা গুলিয়ে যায়। দীর্ঘ ৩০ বছরের এই জীবনে মামুনিকে কখনো এত দুর্বল নিষ্প্রাণ লাগেনি। ও পায়ের উপর হাত রেখে বলে, শরীর কেমন? ভালো রে বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়। এই অনি, যাও সঙ্গে, আমি ঘুমাচ্ছি, টেনশন করিস না। কামিনী এক প্রকার জোর করেই অনিন্দিতাকে উঠালেন। মেয়েটা উঠছিল না। ইজান তার পিছু নিল। রুমে ঢুকে দরজা আটকে তাকে পেছন থেকে চাপড়ে ধরল। অন্না সরিয়ে ঘাড়ে নাক ঘষতে অনিন্দিতা কেঁপে ওঠে। সেই কম্পনে বেজায় বিরক্ত হয়ে যান। হাত দুটো তখন দিশেহারা হয়ে ছুঁয়েছে মেয়েটার কোমর। শক্ত বন্ধনে মেয়েটাকে কাবু করতে করতে সে বলল, কবে যে তোমার গাবাগাবি বন্ধ হবে? ইজান, হুম? ভালো লাগছে না। কি আমাকে ভালো লাগছে না? আপনাকে ভালো লাগছে, বাকি সব ভালো লাগছে না। হাতের বাঁধন ঢিলে হয় সঙ্গে সঙ্গে। অনিন্দিতা ঘুরে দাঁড়ায়, বুকের সঙ্গে এঁটে যায় পরপরই। ইদানিং প্রশস্ত বুকটার মধ্যে সে প্রশান্তি খুঁজে পায়। অর্পাজ হোস্টেলে ফিরেছে। জীর্ণ শীর্ণ দেহটা অত্যাধিক নেতিয়ে আছে। মনের ক্লান্তিটাই অধিক। গত 4টা দিন তার সঙ্গে কী সব উদ্ভট জিনিস ঘটেছে। আংটি পরানোর কথা বলে বিয়ে নামক বিশাল এক দায়িত্ব তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে আড়ম্বরতার সহিত। মা বাবার আনন্দ দেখে অর্পা দমে গেছে। অথচ ওনারা একবারের জন্য ওর মতামত নেননি। খুব সাবলীলভাবেই আর্মির এক ক্যাপ্টেনের সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিয়েছে। তার বরের নাম সাহিল, বয়স 28 কি 29। নাম বাদে আর কোনো কিছু স্পষ্টভাবে জানা হয়নি অর্পার। অথচ অনাকাঙ্ক্ষিত বিবাহ জীবনের আর 4 দিন হতে চলল। সাহিল গতকালই তার কাজে ফিরে গেছে। আসবে আর 6 মাস পর। অর্পার এক আত্মীয় সম্বন্ধ এনেছেন বহু আগে। সম্পর্কে সাহিল অর্পার এক ফুফুর ছেলে। তবে পূর্বে কোনোরূপ দেখা সাক্ষাৎ কিংবা আলাপ তাদের মধ্যে হয়নি। অর্পা হোস্টেলে গেটের ভেতর ঢুকতে দারোয়ান বাদ সাধলেন। দাঁড়াতে বলে এক ছুটে কোথায় যেন গেলেন। ফিরে এলেন মিনিটের মাথায়। অর্পার দিকে ছোট্ট আকারের একটা বাক্স এগিয়ে দিয়ে বললেন, কেউ একজন দিয়ে গেছেন। অর্পা বিস্ময়ে প্রশ্ন করতে ভুলে যায়। আকুপাকু মন নিয়ে সে ছুটে নিজের রুমের উদ্দেশ্যে। রুমে ঢুকে এসে বসলো বাক্সটা নিয়ে। খুলতে নীল রঙের একটা কাগজ নজরে আসে। অপরূপা, শেষবারের মতন এই নামে সম্বোধন করছি, বিরক্ত হবেন না দয়া করে। কিছু কথা সামনাসামনি বলার ছিল। খুব করে চেয়েছিলাম কথাগুলো সরাসরি বলতে, কিন্তু আপনি ধরা দিলেন তো। সামনে এলে আপনার হাসপাস করা, বিরক্ত হওয়া, এসব বিষয়ে আমার নিজের জন্যই বিব্রত করছিল। সেজন্য ভেবেছিলাম একটা সিরিয়াস প্রেম পত্র লিখব। আপনি কনভিন্স হবেনই হবেন। কিন্তু দেখুন না, পত্র লেখার মাঝপথে একটা কুৎসিত খবর পেলাম, আপনার বিয়ের খবর। দুঃখিত খবরটাকে কুৎসিত বলার জন্য। বুকে ভয়ানক ব্যথা সৃষ্টি করা খবরটাকে তো আর যাই হোক সুন্দর বলা যায় না। আপনার বিয়ের বয়স এখন 4 দিন। 4টা দিনেই হয়তো আপনার কেটেছে বাদ ভাঙা খুশিতে। আমার কেমন কেটেছে জানেন? এই কটা দিন আমার কেটেছে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে। এই বুক ব্যথার কথা আমি কাউকে বলতে পারিনি। আজ ব্যথা লাঘব করতে আবার চিঠি লিখতে বসা। এটা নতুন চিঠি। আগেরটা এতক্ষণে ছাই হয়ে গেছে। যাকগে, আমার কথা তোলা থাক। এই চিঠিটার পুরোটাই হবে কেবল আপনিময় অর্পা। আপনি শুধু আমাদের বয়সের তফাৎটাই দেখলেন। রোজ হোস্টেলের সামনে লুকিয়ে দাঁড়িয়ে থাকা, কোচিংয়ের সামনে হাজির হওয়া, লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখা, এসবের কারণগুলো দেখলেন না? আচ্ছা, কবুল বলার সময় নিশ্চয়ই আপনার কণ্ঠ আটকে এসেছিল। একটি বারের জন্য কি আমার কথা মনে পড়েনি আপনার? এই হাত পেতে ভালোবাসা চাওয়া কাঙ্গালের চেহারাটা কি একবারের জন্য কল্পনায় ভাসেনি? আমি খুব করে চাইবো আপনি সুখে থাকুন। শুনলাম আপনার হাজব্যান্ড নাকি আর্মির ক্যাপ্টেন। সে অবশ্যই আপনাকে খুব ভালোবাসবে, সুখে রাখবে। আমি দোয়া করে দিলাম অর্পা, বুক ভরে দোয়া করে দিলাম। আরেকটা দোয়া করে অর্পা, ভালোবাসা হতে গিয়ে নির্লিপ্ত ধোঁয়াশায় পরিণত হওয়ার মতো যন্ত্রণা যেন আপনি কখনো না পান। ভালো থাকবেন। ভাঙাচোরা মুঠোফোনটা একাধারে বেজে চলেছে মিনিট খানেক যাবৎ। থামাথামি নেই। অর্পা পলক ঝাপটালো। স্ক্রিনে ভাসছে আনসেভ করা এক নাম্বার। অপরিচিত নয়। অর্পার দুর্বল মস্তিষ্ক আজ কিভাবে যেন সহজে আজ করতে পারলো। অপর প্রান্তের মানুষটা কে হতে পারে? ও রয়েছে ফোন হাতে তুলল। নাম্বারটি অকারণেই বার কয়েক নজর বুলিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পা বলছো? অর্পা অপ্রস্তুত গলায় প্রত্যুত্তর দেয়। জি। আমি সাহিল। নাম্বারটা সেভ করনি? জি আচ্ছা।
অপাসের ব্যক্তিটি একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো বুঝি। খুবই স্বাভাবিক কণ্ঠে পুনরায় প্রশ্ন করল। কেমন আছো? হোস্টেলে চলে গেছো শুনলাম। জি ভালো আছি, মাত্রই এসেছি। পরীক্ষা কবে? বেশি দিন নেই। পরীক্ষা শেষেই অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু ছুটি পাবো না বলে মনে হচ্ছে। তুমি কিছু মনে করো না অর্পা, আমি না আসলে আম্মু নিজেই এসে তোমার নিয়ে যাবে। অর্পা আরেক দফা অপ্রস্তুত হয়, তড়িঘড়ি করে বলে। সমস্যা নেই। সাহিল অল্প হাসে। দীর্ঘক্ষণ কলায় কথা বলার অভ্যাস আর নেই। এই অভ্যাস সে আয়ত্ত করতেও চায় না, তাই ক্ষুদ্র কথোপকথনটায় সমাপ্তি সেই টানল। অর্পা নীরবে সম্মতি দিয়ে কল কাটে। বিয়ের দিন তাদের কথোপকথনটা ছিল অন্যরকম। কবুল বলা শেষে তাদের যখন একবার আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হলো, তখন অর্পা জড়পদার্থের মতো দাঁড়িয়েছিল, অথচ সাহিল ছিল স্বাভাবিক। তার চোখের দৃষ্টি সর্বদাই স্বচ্ছ জলের মতো। অর্পার সেই দৃষ্টিতে অস্বস্তি লাগেনি, তবে স্বভাববশত অকারণে অপ্রস্তুত ভাবটা চলে আসে। কথাবার্তার ধাঁচে সাহিল আহমেদকে কঠোরও মনে হয় না, অতি নরম সরমও মনে হয় না। সে পরিস্থিতি অনুযায়ী নিজের রূপ ধারণ করে। গুণটাকে অবশ্যই সুন্দর বলতে বাধ্য অর্পা। ফোনটা একপাশে রেখে এক হাতে আঁকড়ে ধরা নীল কাগজটায় মনোযোগ দেয় অর্পা। প্রথম ইতিবিহীন একটা চিঠি, শেষবারের মতন একটা মোহনীয় সম্বোধন। গোটা গোটা অক্ষর, শব্দ আর কয়েকটা বাক্য। সবটা আরেকবার কল্পনা করতেই অর্পার নিঃশ্বাস আটকে এলো সহসা। চেপে ধরা কাগজটায় তার এলোমেলো দৃষ্টি ঘুরপাক খেল অনেকক্ষণ। সম্বিত ফিরতে সে উঠে দাঁড়ায়। আশ্চর্য, ভেতর ঘর এত অশান্ত কেন আজ? সে তো ছেলেটাকে ভালোবাসেনি, না পছন্দ করেছিল, আর না কখনো তার দিকে ওই নজরে তাকিয়েছে। তার কথা অনুভব করার চেষ্টা করেছে। দেখা হলেই তো অল্প তাকে এড়িয়ে চলার চেষ্টা করত। মস্তিষ্কে কেবল সমাজের বেঁধে দেয়া কিছু রীতিনীতি ঘুরত। তাদের বয়সে সামাজিক অর্থনৈতিক অবস্থানে বিস্তর তফাতের সুউচ্চ একটা দেয়াল সর্বদা মাঝখানে ছিল। অল্পা সেই দেয়ালে টপকানোর দুঃসাহস দেখায়নি, আর না ইয়ামিনকে সেই সাহস দেখানোর সুযোগ দিয়েছে। তোমার পড়াশোনায় আর একটু সময় দেওয়া উচিত অনিন্দিতা, না হলে চান্স পাওয়া ইম্পসিবল। অনিন্দিতা চায়ের কাপটা আলগোছিয়ে বেড সাইডে টেবিলে রাখে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সময় নিয়ে প্রত্যুত্তর দেয়। আচ্ছা। শশী সব সময় মায়ের সঙ্গে থাকে, চাচিও থাকার চেষ্টা করে। তুমি এবার আর একটু পড়ালেখায় মন দাও, কালকে কোচিংও আছে। কঠোর কণ্ঠের বিপরীতে অনিন্দিতা সামান্য মাথা দোলালো। দেয়াল ঘড়িটার কাঁটা তখন 7টার ঘরে। সন্ধ্যা হলো পড়ালেখা করার মোক্ষম সময়, অথচ সন্ধ্যা নামলে অনিন্দিতার কেমন যেন লাগে। সে ছুটে যায় কামিনীর কাছে, তার পাশে কতক্ষণ বসে থাকে। এরপর রিজান আসলে তার পেছনেই ঘুরঘুর করতে হয়। রিজানের স্বভাব পাল্টে যাচ্ছে। আগে যে ঘর সে গুছিয়ে রাখতো, এখন সে ঘরে ইচ্ছে করে এলোমেলো করে রাখে। ঘরে এলেই গড়ি বিছানার উপর ফেলে রাখা, কাপড় পাল্টে চেয়ারের উপর রেখে দেয়া এখন তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। অবশ্য এর পেছনে আরেকটা কারণও আছে। কারণটার নাম অনিন্দিতা। সে অনিন্দিতাকে ব্যস্ত রাখতে চায়, তবে সেটা শুধুমাত্র নিজের আশেপাশে। গত কয়েকদিন তাকে শতবার জোর করেও পড়ার টেবিলে বসানো যায়নি। আজ তাই ইজান কঠিন গলায় সহজ ভাষায় তাকে বোঝাচ্ছে। ইজান এবার চোখের ইশারায় তাকে টেবিলের দিকে যেতে বলে। অনিন্দিতা ঠোঁট চেপে বলল, চাটা খেয়ে নিন, কাপড়টা রেখে এসে বসবো। কেন, আমার পা নেই? আমি রেখে আসতে পারবো না? পারবেন। রাগ তুলো না অনি, পরে বই খাতাগুলো ঘরের বাইরে স্থান পাবে। যাও, পড়তে যাও। অনিন্দিতা দ্রুত কদমে টেবিলের কাছে যায়, এরপর চেয়ার টেনে বসে পড়ে। ইজান এবার হেলান দিয়ে বসে বিছানায় চায়ের কাপটা হাতে তুলে চুমুক বসে। চা পানের ফাঁকে ফাঁকে সে নজর রাখে অনিন্দিতার উপর। তার দিকে পিঠ দিয়ে বসা মেয়েটা শব্দহীন পড়ছে, এদিক ওদিক একবারও তাকাচ্ছে না। তার গভীর মনোযোগ পরখ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইজান। অথচ ঘন্টা দেড়েকের পেরোতে না পেরোতে তার নিজেরই হাঁসফাঁস লাগা শুরু হয়। বিরক্ত লাগে একা একা। পিনপতন নীরবতায় আচ্ছন্ন ঘরটার সবকিছু তার অসহ্য মনে হলো। সে উঠে দাঁড়ালো, ত্রস্ত পায়ে হেঁটে গেল টেবিলের কাছে। মনোযোগ তখনও অটল অনিন্দিতার। পড়তে বসলে সে পড়ার মধ্যেই ডুবে থাকে, আশেপাশের খবর সে রাখে না। ইজান তার মৃদু কেশে গলা ছাড়ল, বলল, পড়া শেষ? অনিন্দিতা চোখ তুলল না, অমন করেই চাপা স্বরে জবাব দিল, একটু বাকি। আচ্ছা, জলদি শেষ করো। অনিন্দিতার মসৃণ ললাটে গুটি কয়েক ভাঁজ পড়ে। চোখ তুলে তাকিয়ে ফটাফট প্রশ্ন করে, কেন? এই না পড়া পড়া বলে মাথা খেলেন? একই ভঙ্গিতে ইজানের কপালও সংকুচিত হয়। বিরক্তি ছড়া কণ্ঠে সে বলে, এত কথা বলো কেন? পড়া শেষ করো জলদি। আপনি সরুন, না হলে মনোযোগ আসবে না। ইজান সরে যাওয়ার আগে বিড়বিড় করে, স্ট্রেঞ্জ,
আধ ঘন্টা পর সে আবারও টেবিলের কাছে আসে, ব্যস্ত গলায় বলে। পড়া শেষ? অনিন্দিতা ফোর সহজে নিঃশ্বাস ছেড়ে বলে, শেষ। বইটাই যেন নিজেই হাত বাড়িয়ে বন্ধ করলো। এরপর খপ করে ধরলো মেয়েটার ডান হাত, টেনে তুলে বড় বড় পায়ে বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলল। আমি আসার আগে পড়াটোরা শেষ করে রাখবে। অনিন্দিতা প্রত্যুত্তর দেয় না, তবে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির শব্দ কর্ণগোচর হওয়ায় অবাক স্বরে প্রশ্ন করে, বৃষ্টি কখন এলো? একটু আগে। ইজান হঠাৎ মেঝেতে বেঁচে টাইলসের ওপরেই বসে পড়ল। অনিন্দিতার নেত্রজোড়া প্রকট হয়, হই হই করে ওঠে। ইমা, নিচে বসলেন কেন? ভেজা তো। বাক্য শেষ হওয়ার আগেই ইজান তার হাত ধরে টান দেয়। প্রবল সেই টানে অনিন্দিতা হুমড়ি খেয়ে পড়ে শক্তপোক্ত শরীরটার উপর। ইজান দক্ষ হাতে তাকে সামলে নেয়, দুহাতের আদরের সংস্পর্শে পেঁচিয়ে ধরে নরম দেহটাকে। ওষ্ঠপুটে তখন স্মিত বাঁকা হাসি, বলে, একটু পর এমনিতেই গোসল করা লাগবে। এহন বাক্য কর্ণগোচর হতে কণ্ঠনালীতে কথা আটকে যায় অনিন্দিতার। রাগ দেখানোর হয় না, কান দুটো গরম হয়ে ধোয়া বের হওয়ার জোগাড়। চোখ নমক নিমেষেই লাল হয়ে ওঠে লাজে। ইজান একপাশ থেকে তার চেহারা অভিব্যক্তি লক্ষ্য করে, চাপা হেসে বলে, বৃষ্টিতে গোসলের কথা বলছি, অন্য মাইন্ডে নিয়ে লজ্জা পাচ্ছ কেন? আরেক দফা লজ্জায় মিয়ে গেল অনিন্দিতা। অবাধ্য হাতের বেসামাল বিচরণ তখন বহাল কোমরের উপর। অনিন্দিতার হাত দুটো সেই হাতের উপর উঠে আসে অচিরেই। থামাতে চাওয়ার নীরব সূক্ষ্ম ইঙ্গিত টের পাই যান। স্থির বনে বলে, ভিজবে বৃষ্টিতে? জ্বর আসবে আপনার। তো সেবা করবে। অনিন্দিতার শরীর বাঁকিয়ে ঘুরে বসে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাক করতে ইজান হাত বাড়ালো, শীতল হাতটা রাখলো ঠিক গালের নিচে। ঠাট্টা সুর টেনে বলল, মামুনি এক পেজ সিলেক্ট করেছে, বলতে হয়। আমাকে চোখ রাঙায়, ভাবা যায়। অনিন্দিতা চুপ রইল, অথচ তার জবরদস্ত এক হাসি পাচ্ছে। শুভ্র চেহারায় তীক্ষ্ণ দৃষ্টি বেশিক্ষণ টেকল না, মুগ্ধতায় গ্রাস করল মন। চোখের দৃষ্টিও একসময় নমনীয় হয়। এ যেন আস্তে ধীরে তাকে নিজের কাছে টেনে আনে, মাথাটা বুকে ঠেকিয়ে বলে, তুমি স্বেচ্ছায় কবে যে ধরা দেবে বলো তো? অনিন্দিতা চোখ বুজে পড়ে রয়, প্রত্যুত্তর দেওয়ার মতো কিছু পায় না। তবে সময় গড়াতেই ছোট্ট শরীরটা নিজের সাথে আর একটু আষ্টে পৃষ্ঠে লেপটে যাওয়া স্পষ্ট টের পাই ইজান। দারুণ কাবু হয় সে। তড়িৎ মেয়েটার মুখ তোলে, কোনো রূপ কথাবার্তা ছাড়াই প্রবল অধিকার বোধ নিয়ে ডুবে যায় পাতলা ঠোঁটের ভাঁজে। ইয়ামিনের জ্বর এসেছে, কমফোর্টার দিয়ে আপাতমস্তক ঢাকা তার। ইমাদ গত কয়েকদিন যাবৎ নিজের রুম ছেড়ে ইয়ামিনের সাথেই ঘুমোয় রাতে। তার মনে একটা আশঙ্কা বাসা বেঁধেছে, খুবই বাজে এক আশঙ্কা। তার মনে হয় ইয়ামিনের মন মস্তিষ্ক স্বাভাবিক নেই। মহামূল্যবান কিছু না পাওয়ার যন্ত্রণায় সে জ্বর বেঁধিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সে খুব সন্তর্পণে বাকিদের চোখ এড়িয়ে থাকছে, কিন্তু ইমাদের কাছে তার সব প্রচেষ্টাই যেন ফিকা। ইমাদের মনে ভয় দলা পাকিয়ে বসে আছে। রাত হলে ইয়ামিনের অদ্ভুত কাজকর্ম বাড়ে। সে হয় বারান্দায় যায়, না হয় পড়ার টেবিলে থম মেরে বসে থাকে। ইমাদ হতাশ হয়ে তা দেখে শুধু, কিছু বলার জন্য শব্দ খুঁজে পায় না। মনে তার রাগও জমেছে। অর্পা মেয়েকে পারলে সে চিবিয়ে খেত, তবে সে এখন একটাই প্রার্থনা করে, মেয়েটা যেন ইয়ামিনের সামনে আর না আসে। ইয়ামিনের মনস্থিতি তাহলে আরো খারাপ হবে। ইমাদ চাপা সুরে ডাকে, ইয়ামিন দে, পাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেলে না। ধুর, বললাম তো খাবো না। তুই দুপুরও খাসনি ইয়ামিন, এখন না খেলে আমি কিন্তু ভাইয়ার মামুনিকে জানিয়ে দেব। ইয়ামিন তৎক্ষণাৎ উঠে বসে, বিরস চোখে ইমাদের মুখ পরখ করছে। ছো মেরে হাতের প্লেট ছিনিয়ে নেয়, তার পছন্দের পাস্তা। ওই 2 চামচ মুখে তুলে কর্কশ কণ্ঠে প্রশ্ন করে, কে বানিয়েছে? ইমাদ কৌতূহলী গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে, আমি? কেন, মজা হয়নি? ইয়ামিন আশ্চর্য হয়, খাওয়া থেমে যায়, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস ফুটে ওঠে। তুই তুই বানিয়েছিস? ইমাদ মেকি হাসে, মাথা চুলকে বলে, মেয়েদের হাতের খাবার তো খাস না। চাচি ব্যস্ত ছিল, ভাবি মনেও ছিল না, তাই নিজে নিজে ট্রাই করছি। কেমন হয়েছে? ইয়ামিন চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বলে, ভালো, খুব ভালো। বলে সে আরেক চামচ মুখে তুলে। এতক্ষণ ঠান্ডা পাস্তা চিবোতে তার অসহ্য লাগছিল, কিন্তু এখন আচানকই পাস্তাটা খেতে তার ভালো লাগছে। সে বিনা বাক্য ব্যয় প্লেট ভর্তি পাস্তা সাবার করলো, শেষে ঢেকুর তুলে বলল, ভালো হয়েছে, বাট প্লিজ ডোন্ট ট্রাই এগেন। ইমাদ থমথমে মুখে তাকালো। ইয়ামিনের নির্লিপ্ত চেহারা দেখে বুঝে ফেলল সে এসব তাকে খেপাতে বলছে। খুশি খাওয়া দাওয়া শেষে রুমে এসেছে সবে। বিছানায় বসতে ক্লান্ত শরীরটা হেলে পড়তে চাইল, কিন্তু খুশি দৃঢ়চিত্তে বসে রইল।
সে ঢের জানে শুতেই তার ঘুম চলে যাবে। পুরোটা রাত সে বিছানার একাধারে থেকে অন্য ধারে ছটফট করবে। আজ অবশ্য এই সমস্যার একটা সমাধান সে পেয়েছে। সমাধানটা হচ্ছে ঘুমের ওষুধ। জ্যোতির কাছ থেকে আনা ওষুধের পাতাটা বালিশের কাছে রাখা। খুশি সেটা হাতে তুলল। মন তো চাচ্ছে পুরো পাতাটাই খালি করে ফেলতে, কিন্তু খুশির সেই সাহস নেই। হয়তো আগে ছিল, কিন্তু বিয়ের পর নির্বাস তাকে সম্পূর্ণ পাল্টে ভিন্নরূপী ভীতু খুশিতে পরিণত করে ফেলেছে। এই ভীতু খুশির এসব করবার অদম্য সাহস বুকে অবশিষ্ট নেই। তাই ও মাত্র 2টো ট্যাবলেট হাতে নিল। পাশ থেকে পানির গ্লাস হাতে নিয়ে দুটোই একসঙ্গে মুখের ভেতর চালান করলো। এরপর আবছা অন্ধকারে সে হাতড়ে হাতড়ে ফোন খুঁজলো। স্ক্রিন অন করে সময় দেখে নিল। 11টা বাজতে চলল। নির্বাস নিশ্চয়ই ক্লান্ত, এতক্ষণে ঘুমিয়ে গেছে। কল দেয়নি আর আজ। খুশি সোজা মেসেজ অপশনে গেল। নির্বাসের নাম্বারটা বের করে টাইপ করলো। আছেন? খুশি চাতক পাখির ন্যায় মিনিট 15 অপেক্ষা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো ফিরতি মেসেজ এলো না। চোখের পাতা তখন নেমে আসছে, নাও দুর্বল হচ্ছে। খুশি কোনো মতে ফোন হাতে চেপে রাখলো। জাপ্ত দৃষ্টি দুটো সে খুব কষ্টে অনড় রেখে আবার টাইপ করলো। নিবরাস, আমার এতদিন ঘুম হয়নি, আজ ঘুমাবো, একটা লম্বা শান্তির ঘুম। কখন জাগবো জানি না। সে মেসেজটা কোনো মতে সেন্ড করেই শরীর এলিয়ে দিল বিছানায়। নেত্রযুগল বন্ধ হয়ে আসে অচিরেই। মস্তিষ্কের সব স্নায়ু পুরোদমে শিথিল তখন। না হলে শুনতে পেত দরজার উপর সৃষ্ট খটখটে ধ্বনি আর পরিচিত কণ্ঠস্বরের আদুরে সম্বোধন। খুশবু,